গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই সুস্থ আছো, ভালো আছো, সবাই যার যার ঘরে অবস্থান করছো। আচ্ছা, তোমাদের গত ক্লাসে কি কি পড়িয়েছিলাম মনে আছে তো? তোমরা সবাই বাসায় কি পড়াশোনা করছো? নিশ্চয়ই তোমরা পড়াশোনা করছো। তোমরা গত ক্লাসের পড়াগুলো অবশ্যই কমপ্লিট করেছো। আজকে তোমাদের আমি নতুন কিছু টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের এই টপিকসগুলো এই ক্লাসের জন্য পড়তে হবে, তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের আলোচনা করব তোমাদের জন্য। আচ্ছা, তাহলে এসো শিক্ষার্থীরা, আজকের কি কি বিষয়গুলো আমরা আলোচনা করব, কোন কোন বিষয়গুলো শিখব সেগুলো একটু জেনে নিই এবং সবাই খাতায় একটু নোট করে নিই যে কোন টপিকসগুলো আমরা এই পাঠে শিখব। আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে বা জানতে পারবে, এই পাঠে তোমরা বুঝতে পারবে গ্যাসের স্বীকার্য সম্পর্কে তোমরা জানতে পারবে, গ্যাস বর্গমূল, গড়, বর্গবেগ সম্পর্কে জানতে পারবো। এছাড়া অন্যান্য কিছু গতিবেগ সম্পর্কে আমরা জানতে পারবো। বর্গমূল, গড়, বর্গবেগের সাথে হচ্ছে আমাদের তাপমাত্রা এবং আণবিক ভরের সম্পর্ক নির্ণয় করতে পারবো। তো তারপরে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা জানতে পারবো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস সম্পর্কে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য নিরূপণ করতে পারবো আমরা। অ্যামাগা পরীক্ষা সম্পর্কে জানতে পারবো। অ্যামাগা বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আচরণ নিয়ে পরীক্ষা করেছিলেন। তো সেই পরীক্ষা হচ্ছে অ্যামাগা বক্র বলা হয়। আচ্ছা, যাই হোক, তো এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব। তো এসো শিক্ষার্থীরা, আমরা শুরুতেই গ্যাসের স্বীকার্যসমূহ সম্পর্কে একটু জেনে নিই। এর প্রথম বিষয় হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব। সেখানে গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্যসমূহ আমরা প্রথমেই জেনে নেব। তো স্বীকার্যের প্রথমেই আসে গ্যাসের গঠন। গ্যাসের গঠন আমরা একটু দেখি। গ্যাসের গঠন সম্পর্কে আমরা প্রথমেই জানি। গ্যাসের অণুসমূহ অসংখ্য ক্ষুদ্র গোলাকার ও স্থিতিস্থাপক কণার সমন্বয়ে গঠিত। তাহলে কেমন ব্যাপার, গ্যাসটা কেমন? এরকম গোলাকার থাকে। গ্যাসের অণুসমূহ অসংখ্য ক্ষুদ্র গোলাকার ও স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত। তাহলে গ্যাসের অণুসমূহের এই কণাগুলোকে আমরা বলে থাকি, আমরা অণু বলে থাকি সাধারণত। গ্যাসের যে কণাগুলো একে বলা হয় অণু। তবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কণাগুলোকে আমরা বলে থাকি পরমাণু। আচ্ছা, কিন্তু গাণিতিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি গ্যাসাণু হচ্ছে একটা বিন্দুর ন্যায়। কেমন? গাণিতিক দৃষ্টিকোণ থেকে জাস্ট একটা বিন্দু যেমন অবস্থান করে, ঠিক সেই বিন্দুর ন্যায় হচ্ছে হয়ে থাকে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে গ্যাসের গঠন সম্পর্কে আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আমার সাথে তাহলে তোমরা একসাথে বলো, গ্যাসের গঠন কেমন? গ্যাস হচ্ছে অসংখ্য ক্ষুদ্র গোলাকার এবং স্থিতিস্থাপক কণা সমন্বয়ে গঠিত। আচ্ছা, তো এই কণাগুলোকে আমরা বলে থাকি কি? অণু। আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এই কণাগুলোকে আমরা বলে থাকি পরমাণু। আর গাণিতিক দৃষ্টিকোণ থেকে গ্যাসের এই কণাগুলোকে আমরা আমরা বিন্দুর ন্যায় বলতে পারি। বিন্দু যেমন অবস্থান আছে, গ্যাসের কণাগুলো ঠিক সেভাবেই অবস্থান করে, আমরা এটা গাণিতিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্যাসের গঠন সম্পর্কে জানলাম। এবার আমরা দেখি গ্যাসের আয়তন কেমন। গ্যাসের কি আয়তন থাকে? গ্যাসের অবশ্যই আয়তন থাকে। গ্যাসাণু সমূহের আয়তন আমরা বলতে পারি, বা গ্যাসের আয়তন। আচ্ছা, গ্যাসাণু সমূহের আয়তন খুবই ক্ষুদ্র থাকে। গ্যাসাণু সমূহের নিজস্ব আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য আমরা বলতে পারি। আমরা একটু খেয়াল করে দেখি, যদি একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস থাকে, একটা পাত্রের মধ্যে যদি কিছু গ্যাস থাকে,
তো অল্প কিছু গ্যাস আছে, তাহলে এই গ্যাসগুলোর নিজস্ব আয়তন খুবই কম থাকে পাত্রটা যে আয়তন থাকে তার তুলনায়। অর্থাৎ গ্যাসের যে আধার, অর্থাৎ গ্যাসাধারের আয়তনের তুলনায় গ্যাসের কণাগুলোর বা গ্যাসের অণুগুলোর আয়তন অত্যন্ত নগণ্য হয়ে থাকে। তাহলে বুঝতে পারছি শিক্ষার্থীরা আমরা গ্যাসাণু সময়ের আয়তন কেমন থাকে। আচ্ছা, সুতরাং আদর্শ গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই। আচ্ছা, অর্থাৎ তারা পরস্পরের প্রভাবমুক্ত হয়ে থাকে। এই যে গ্যাসাণুসমূহ প্রচণ্ড বেগে পরস্পর ছোটাছুটি করে, তো এই প্রচণ্ড বেগে যদি পরস্পর ছোটাছুটি করে একটা পাত্রের মধ্যে, আমরা জানি যে খোলা পাত্রে গ্যাস থাকে না, বদ্ধ পাত্রে গ্যাস থাকে। বদ্ধ পাত্রের মধ্যে যদি গ্যাস থাকে, গ্যাসের অণুগুলো, সেই গ্যাসের অণুগুলো প্রচণ্ড বেগে তারা কি চলাচল করে এবং পাত্রের দেয়ালে আঘাত পেয়ে সেটা আবার এভাবে ছুটতে থাকে, এভাবে তারা পরস্পর ছুটতে থাকে। তো এই পরস্পর প্রচণ্ড বেগে ছোটাছুটির জন্য গ্যাসের অণুগুলোর চাপের সৃষ্টি হয়, যাকে আমরা বলে থাকি গ্যাসীয় চাপ। আচ্ছা, তো অণুগুলোর এই যে গ্যাসীয় চাপের সৃষ্টি হয়, এর জন্য অণুগুলোর আবার গতিশক্তি হয়ে থাকে। গতিশক্তিটা কেমন হয়, যে গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হয়ে থাকে। আচ্ছা, গ্যাসের গতিশক্তিকে আমরা ইকে দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ইকে হচ্ছে গ্যাসের গতিশক্তি। এই গতিশক্তিটা কিসের? পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হয়ে থাকে। আচ্ছা, আর কোন কোন বিষয় হচ্ছে গ্যাসের স্বীকার্যের মধ্যে? আর আছে অভিকর্ষ শক্তি। গ্যাসের অণুগুলোর উপর অভিকর্ষ শক্তির কোনো প্রভাব থাকে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্যাসের স্বীকার্য সম্পর্কে কিছু ধারণা পেলাম। গ্যাসের স্বীকার্যের প্রথমেই আমরা ধারণা নিয়েছি গ্যাসের গঠন সম্পর্কে। আচ্ছা, গ্যাসের গঠন কেমন? গ্যাস হচ্ছে অসংখ্য ক্ষুদ্র গোলাকার এবং স্থিতিস্থাপক কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে আমরা অণু হিসেবে প্রকাশ করে থাকি। আর গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এই কণাগুলোকে আমরা বলে থাকি হচ্ছে পরমাণু। গাণিতিক দৃষ্টিকোণ থেকে গ্যাসাণুসমূহ হচ্ছে বিন্দুর ন্যায়। আর গ্যাসের আয়তন হচ্ছে গ্যাসাধারের আয়তনের তুলনায় খুবই নগণ্য। আর প্রচণ্ড বেগে ছোটাছুটির জন্য গ্যাসীয় চাপের সৃষ্টি হয়। আচ্ছা, তো প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা বলে থাকি চাপ, আমরা জানি। আর এরপরে গ্যাসের গতিশক্তি আমরা জানি যে পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হয়ে থাকে। তারপরে আমরা জানি যে গ্যাসের অণুগুলো উপর অভিকর্ষ শক্তির কোনো প্রভাব নেই। গ্যাসের গতীয় সমীকরণ থেকে একটু ধারণা নিব। গ্যাসের গতীয় সমীকরণ সম্পর্কে ধারণা নিব তার আগে আমরা জানি যে একটা গ্যাস পাত্রের আয়তন যদি হয় ভি, চাপ যদি পি হয়, আর গ্যাসাণুসমূহের অনুসমূহের মোট সংখ্যা যদি হয় এম, প্রতিটি অণুর ভর যদি এম হয় এবং এর গতিবেগ যদি হয় সি। তাহলে একটু খেয়াল করে দেখো বন্ধুরা, এখানে বলছি যে গ্যাসাধারের আয়তন বা গ্যাস পাত্রের আয়তন ভি, গ্যাসাণুসমূহের চাপ যদি পি হয়, অণুসমূহের সংখ্যা হচ্ছে যদি এন হয়, প্রতিটি অণুর ভর যদি এম হয়, আর গ্যাসাণুসমূহের গতিবেগ যদি সি হয়, তাহলে আমরা গ্যাসের গতীয় সমীকরণ লিখতে পারি পিভি সমান 1/3 mn c স্কয়ার। তাহলে বন্ধুরা, এটি হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। আচ্ছা, এটি প্রতিপাদন করা যায়, তবে প্রতিপাদন এখন পরীক্ষায় আসে না। এখন আমাদের এই গ্যাসের গতীয় সমীকরণ, আমাদের এই সমীকরণটাই লাগে, সূত্র হিসেবে তোমরা জেনে নিবে এটা। আচ্ছা, তো বন্ধুরা, এখন আমরা এই গ্যাসের গতীয় সমীকরণ থেকে বর্গমূল গড় বর্গবেগ বের করা যায়। আমরা জানি গ্যাসের এই গতীয় সমীকরণ থেকে বর্গমূল গড় বর্গবেগ আমরা খুব সহজেই বের করতে পারি। আচ্ছা, একটু দেখি তাহলে বর্গমূল গড় বর্গবেগ কিভাবে নির্ণয় করা যায়। তাহলে তোমরা আমার সাথেই খাতায় সবাই লিখে ফেলো। আমরা যদি আড়াআড়ি গুণ করি, একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? mn c স্কয়ার ইজ ইকুয়াল টু 3p
ভি লিখতে পারি বন্ধুরা আমরা। আচ্ছা, এখানে একটু খেয়াল করি আমরা যে এখানে এটা হচ্ছে প্রতিটনের ভর স্মল এম, এবং ক্যাপিটাল এম হচ্ছে গ্যাসাণুসমূহের মোট সংখ্যা। তাহলে এই দুটি যদি আমরা গুণ করি তাহলে গ্যাসাণুসমূহের আণবিক ভর পেয়ে থাকি। গ্যাসাণুসমূহের আণবিক ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করতে পারি। তো এম সাথে হচ্ছে সি স্কোয়ার আমরা লিখতে পারি, আর ডান পাশে হচ্ছে 3 পি ভি। তাহলে আমরা কি লিখলাম? আমরা লিখলাম স্মল এম ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এম। আমরা ডান পাশে একটি দিতে পারি। আচ্ছা, তাহলে দেখো একটু খেয়াল করে আমরা এখানে সি স্কোয়ার সমান কি লিখতে পারি? সি স্কোয়ার সমান লিখতে পারি পিভি 3 পিভি বাই এম। আচ্ছা, তাহলে আমরা আর একটু খেয়াল করি যে আমরা গ্যাসের অবস্থার সমন্বয় সমীকরণ থেকে জেনেছিলাম যে পিভি সমান আর টি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি মনে আছে যে আমরা পিভি সমান আর টি গ্যাসের সমন্বয় সূত্রে আমরা পড়েছিলাম? আমরা চার্লস এবং বয়েলের সূত্রে সমন্বয় করেছিলাম, সেখানে আমরা পিভি সমান আর টি একটা সমীকরণ পেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এখানে এই পিভি এর পরিবর্তে কি লিখবে? তোমরা পিভির পরিবর্তে এখানে আর টি লিখে দিতে পারবে। তাহলে দেখো একটু খেয়াল করে, এখানে আমরা সি স্কোয়ার সমান তাহলে কি লিখতে পারি বলতো? সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 3 RT বাই এম। রাইট, তোমরা ঠিকই ধরেছো, এখানে আমরা 3 RT/m লিখতে পারি। আচ্ছা, এখন আমরা তাহলে সি সমান কি লিখতে পারি? সি সমান এখানে যেহেতু স্কোয়ার আছে, আমরা উভয় পক্ষকে বর্গমূল করলে এই স্কোয়ার এবং বর্গমূল কাটাকাটি যায়। তো এটা ছোট ক্লাসে আমরা জেনেছি সবাই। আর ডান পাশে আমরা সেই রুট বা বর্গমূল 3RT/m লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা একটা সমীকরণ পেলাম সি সমান √3RT/m, এটি হচ্ছে আমাদের বর্গমূল গড় বর্গবেগের রাশিমালা। আমরা বর্গমূল গড় বর্গবেগ, এখানে আমরা রুট মিনস স্কোয়ার ভ্যালোসিটি বা আরএমএস বেগ অনেক সময় আসে যে আরএমএস বেগ নির্ণয় করে, একটা সমীকরণের আরএমএস বেগ নির্ণয় করতে আসে, একটা গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করতে আসে। তাহলে কী ধরনের সমস্যার সমাধান করতে হয় আমরা এখনই দেখব। তার আগে তোমরা সূত্রটি মুখস্থ করে নাও। এখনই তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে আশা করি, এবং তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এই সমীকরণের সাহায্যে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা কি একটু এর প্রয়োগ দেখব? ঠিক আছে, তাহলে আমরা একটু এটার প্রয়োগ দেখি যে এটা কোন কাজে ব্যবহার করব, আমরা কিভাবে ব্যবহার করব, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা একটা গাণিতিক সমস্যায় যাই, তাহলে গাণিতিক সমস্যাটা সমাধান করলে আমরা বুঝতে পারবো যে এটা কেন আমরা এই সূত্রটা শিখব। আচ্ছা, আমরা দেখি একটু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CO কার্বন ডাই অক্সাইড গ্যাসের RMS বেগ কত হবে? তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের RMS বেগ কত হবে, এটি আমাদের সমাধান করতে হবে। তাহলে কি তোমরা কি একটু বুঝতে পারছো যে আমাদের কি কি এখানে দেওয়া আছে এই গাণিতিক সমস্যাটাতে? এখানে একটু খেয়াল করো, তোমাদের এখানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া আছে। এই সেলসিয়াস স্কেলে তাপমাত্রা থেকে তোমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এই সেলসিয়াস স্কেলে তাপমাত্রা থেকে তোমাদের প্রথমেই হচ্ছে কেলভিন স্কেলে রূপান্তরিত করতে হবে। তাহলে দেখো, আমরা এইভাবে এখানে দিতে পারি, এখানে কেলভিন স্কেলের তাপমাত্রা T = 27, সাথে কত যোগ করব? 273 কেলভিন, অর্থাৎ 300 কেলভিন। আচ্ছা, এটা হচ্ছে
কেলভিন স্কেলে তাপমাত্রা টি পেলাম। আর কি দরকার আমাদের? আমাদের হচ্ছে আণবিক ভর দরকার। আণবিক ভর m ইজ কত? এখানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা আমাদের জানতে হবে। কার্বনের আণবিক ভর কত? আমরা জানি কার্বনের আণবিক ভর হচ্ছে 12, আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16। 16 টু দ্য 32 প্লাস 12 অর্থাৎ 44। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 কে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা গ্রামে প্রকাশ করব প্রথমত। আচ্ছা, কিন্তু আমরা যদি এখানে যদি জাস্ট এভাবেই বলা হয় যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্বন ডাই অক্সাইড গ্যাসের আরএমএস বেগ কত হবে, তাহলে আমরা অবশ্যই এসআই এককে আমরা আণবিক ভরটা ধরে নিব। তো ভরটাকে আমরা এসআই এককে নিব। তাহলে এসআই একক কি? এসআই একক আমরা জানি কেজিতে প্রকাশ করা হয়ে থাকে এসআই এককে ভরকে। তাহলে এসআই এককে আমরা যদি নিই, তাহলে 44 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। তাহলে আমরা এখানে গ্রাম থেকে যদি কেজিতে নিই, তাহলে আমরা জানি 1000 দ্বারা ডিভাইড করতে হয়। তাহলে আমরা 1000 দ্বারা ডিভাইড করে আমরা এখানে 10 ইনভার্স 3 লিখতে পারি ইন্টু দিয়ে 44 এর সাথে। তাহলে আমরা আণবিক ভর এবং তাপমাত্রা পেয়ে গেলাম। এখন আমাদের কি দরকার? এখানে আমাদের এখন দরকার হচ্ছে আর বা গ্যাস, মোলার গ্যাস ধ্রুবক। এখানেই তোমাদের সমস্যাটা হয় অধিকাংশেরই। তোমরা এই মোলার গ্যাস ধ্রুবকের অনেকগুলো মান জানো, তোমরা এসআই এককের মান জানো, তোমরা লিটার বায়ুমণ্ডল চাপ এককে মান জানো, তোমরা সিজিএস এককে মান জানো, ক্যালোরি এককে জানো। এখন তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয় যে তো তোমরা কোন এককে আর এর মান বসাবে। তোমাদের অধিকাংশেরই এই সমস্যাটা হয়ে থাকে, তোমাদের কোন এককে আর এর মানটা তোমরা এখানে ব্যবহার করবে, কোন মানটি ব্যবহার করবে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের আর এর মান যদি তোমাদের কোনো এককে এখানে বুঝতে তোমরা না পারো, আরএমএস বেগ নির্ণয়ের সময় তোমাদের অবশ্যই এসআই এককে আর এর মান বের করতে হবে। তাহলে এসআই এককে আর এর মান তোমরা তো জানো, কত মনে আছে? অবশ্যই মনে আছে, 8.314 ইন্টু 4 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা তোমরা টি এম আর এর মান জেনেছো। তাহলে তোমরা এভাবে সহজেই আমরা জানি সূত্রটি তোমরা আগেই লিখে নেবে, C = √3RT/m। তাহলে এখানে তোমরা মানগুলো বসিয়ে খুব সহজেই তোমরা এখানে সি এর মান পেয়ে যাবে। তাহলে সি এর যে মানটি আসবে, সেই মানটির একক কি হবে? একক হবে অবশ্যই মিটার পার সেকেন্ড। এখানে তোমরা অনেকেই এই ভুলটি করে থাকো, তোমরা সব অঙ্ক করেছো ঠিকমতো, সব কিছুই ঠিক হয়ে গেছে, কিন্তু তোমরা লাস্টে এককটি বসাও নাই। তাহলে এই এককটি না দেওয়ার জন্য তোমাদের ফুল মার্কস তোমরা পাবে না। তাহলে তোমাদের ফুল মার্কস পেতে হলে অবশ্যই তোমাকে ফিনিশিংটাও সেভাবেই করতে হবে। তুমি শেষে লিখবে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আরএমএস বেগ হচ্ছে বা বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই বর্গমূল গড় বর্গবেগের ব্যবহার বুঝতে পারলাম। যদি কোনো একটা সমস্যা থাকে, সমাধান করতে বলে, তাহলে এইভাবে আমরা খুব সহজেই বের করতে পারবো। আরও কিছু প্রয়োগ আমরা পারবো এই আরএমএস বেগ নির্ণয়ের। আরও কিছু সৃজনশীল প্র্যাকটিস করব, আমরা কিছু টপিকস আরও পড়ব, তার উপরে আমরা আরএমএস বেগের প্রয়োগটা আরও ডিটেলসভাবে জানব। আর তোমরা সৃজনশীল অংশের ক এবং খ এর জ্ঞান এবং অনুধাবন অংশে তোমরা জানো যে জ্ঞান হচ্ছে কাকে বলে, এগুলো বলে যে আরএমএস বেগ কী। তাহলে এই আরএমএস বেগ কী এটা আমরা জানি যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে পড়ে, সৃজনশীলের প্রথমে ক নাম্বার কোয়েশ্চেনে। তাহলে আরএমএস বেগ হচ্ছে কি দেখি,
C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Cn স্কোয়ার। একটু খেয়াল করো, আচ্ছা তোমরা এই সমীকরণটা একটু দেখো, তাহলে তোমাদের সংজ্ঞাটা বুঝতে খুবই সহজ হবে। দেখো এখানে গ্যাসে কতগুলো গতিবেগ আছে, C1 C2 C3 এরকম Cn পর্যন্ত আমরা ধরছি, আর মোট গ্যাসাণুর সংখ্যা এখানে হচ্ছে ধরা হয়েছে n। তাহলে একটু খেয়াল করে দেখো যে গ্যাসের অনুসমূহের গতিবেগের, এখানে গতিবেগ আছে প্রত্যেকটা, গতিবেগের বর্গের প্রত্যেকটা কি করা হয়েছে, বর্গ করা হয়েছে। তাহলে গ্যাসের অনুসমূহের গতিবেগের বর্গের গড় মান আমরা এখানে মোট সংখ্যা দিয়ে যখন ভাগ করব, যোগ করে প্রত্যেকটা গ্যাসের গতিবেগকে, তাহলে আমরা কি পাবো, গড় মান পাবো। তাহলে গ্যাসের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বা রুট মিনস স্কোয়ার ভ্যালোসিটি বলা হয়ে থাকে। তাহলে আমার সাথে একটু বলো, বর্গমূল গড় বর্গবেগ কি? বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে গ্যাসের গতিবেগের বর্গের বর্গের গড় মানের বর্গমূল রুট, বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ বলা হয়ে থাকে। গ্যাসের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ বলে। তাহলে বন্ধুরা আরএমএস বেগ কি আমরা জানতে পারলাম, আরএমএস বেগটা কিভাবে এই সমীকরণ প্রতিষ্ঠা হয় সেটা আমরা আগেই জেনেছি, আমরা প্রয়োগটা জানতে পারলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি আমরা বাকি যে গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাগুলো বই থেকে আমরা কি প্র্যাকটিস করতে পারবো? অবশ্যই আমরা প্র্যাকটিস করতে পারবো, আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের তো এখন বাসায় বসে শুধু পড়াশোনা করতে হবে, শুধু আমাদের লিখতে হবে, আর আমাদের এই কঠিন সময়টা পার করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে তোমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে। তোমরা জানো যে আমরা যখন কলেজ খুলব তখন আমাদের আবার মানে বিভিন্ন দিকে দৌড়াইতে হবে, আমাদের কলেজে যেতে হবে। এখন আমাদের বাসায় আমরা আছি, আমরা এখন অনেক সময় পাচ্ছি, এই সময়টাকে আমরা কাজে লাগাবো, সবাই আমরা পড়াশোনা করব, আমরা আমাদের মতন করে আমরা এগিয়ে যাব। সম্ভাব্যতম বেগ নামে একটা বেগ আছে, একটু সংজ্ঞাটা আমরা সমীকরণটা লিখি। সম্ভাব্যতম বেগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তো এটাকে লেখা হয় 2RT বাই m। তো সম্ভাব্যতম বেগও যদি আসে তাহলে তোমরা একইভাবেই এটার মতন করেই তোমরা এটাও নির্ণয় করতে পারবে খুব সহজেই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আজ আমরা এটা তো জানলাম, এরপরে আমরা জানি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কে। আদর্শ গ্যাস আরেকটা কি, বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস, আচ্ছা আমরা পার্থক্যের মাধ্যমে জানবো, তাহলে খুব ভালো হয় আমাদের জন্য। যে গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে, গ্যাস সূত্রসমূহ কি তোমাদের কি মনে আছে? অবশ্যই তোমাদের মনে আছে। গ্যাস সূত্র হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র। অর্থাৎ যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে গ্যাস সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র সঠিকভাবে মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে বলো? আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে গ্যাস সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র সঠিকভাবে মেনে চলে, তাদেরকেই বলা হয় আদর্শ গ্যাস। আসলে এই আদর্শ গ্যাস বলে বাস্তবে কোনো গ্যাসই পাওয়া যায় না, এটা একটা কাল্পনিক ধারণা মাত্র। এটা তাত্ত্বিকভাবেই সম্ভব, কিন্তু বাস্তবে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই।
তাহলে আদর্শ গ্যাস নয় যেগুলো, সেগুলি আমরা বলতে পারি আমরা বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কি? বাস্তব গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে গ্যাস সূত্রসমূহ মেনে চলে না, অর্থাৎ বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, কোনো সূত্রই মেনে চলে না, তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। আমরা বাস্তবে যে সকল গ্যাস দেখি, যে সকল গ্যাসের সাথে আমরা পরিচিত, সব গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। যেমন হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সব গ্যাসই হচ্ছে কি? সব গ্যাসই বাস্তব গ্যাস। তাহলে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা নিলাম নাকি? গতীয় স্বীকার্য থেকে জেনেছি যে গ্যাসাণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। তাহলে এই আদর্শ গ্যাসগুলোর কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না, কিন্তু বাস্তব গ্যাসগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান। আচ্ছা, আর আদর্শ গ্যাসের আয়তন খুবই কম বা নগণ্য বা নেই বললেই চলে, কিন্তু বাস্তব গ্যাসের অণুসমূহের আয়তন রয়েছে। আমরা আদর্শ গ্যাস সমীকরণকে পিভি সমান এনআরটি দিয়ে প্রকাশ করতে পারি। আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি সমান এনআরটি। বাস্তব গ্যাসের সমীকরণ হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজিক্যাল টু এন আর টি। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে কি? পিভি সমান এনআরটি। আর বাস্তব গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলে এটাকে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজিক্যাল টু এনআরটি। এই সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ আমরা অভ্যন্তরীণ শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করতে পারি, ইউ বাই ভি। স্থির তাপমাত্রায় এর অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, কিন্তু বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল। তো আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান 1 হয়ে থাকে, আর বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান 1 থেকে বড় অথবা 1 থেকে ছোট হয়ে থাকে। এর মান কখনোই 1 হয় না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। 1880 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যামাগা একটি পরীক্ষা করেছিলেন, যেটি অ্যামাগা বক্র নামে পরিচিত ছিল। বিভিন্ন চাপে এদিকে নেওয়া হয়েছিল চাপ, আয়তন বের করেছিলেন। বিভিন্ন চাপে বিজ্ঞানী অ্যামাগা আয়তন বের করেছিলেন। আমরা এখানে 0, 200 চাপ অ্যাটমোস্ফিয়ার দিব, 80m, 400, 600, 800, 1000, এভাবে আমরা চাপের মান এক্স অক্ষ বরাবর দিলাম, আর ওয়াই অক্ষ বরাবর এখানে উনি হচ্ছে আয়তন বের করেছিলেন 10, 20, 30, 40, 50। ওকে, তো বিভিন্ন চাপে আয়তনের মান বের করে অ্যামাগা পিভি অর্থাৎ আয়তন এবং চাপের গুণফলের বিপরীতে চাপকে উনি প্লট করেছিলেন। তো পিভি এর বিপরীতে পি এর লেখচিত্র অঙ্কন করে উনি কতগুলো বক্ররেখা পেয়েছিলেন। কেমন বক্ররেখা পেয়েছিলেন? উনি কতগুলো গ্যাসের জন্য এখানে হচ্ছে এই পরীক্ষাটা করেছিলেন। উনি দেখলেন যে কিছু গ্যাস আছে সরাসরি সরল রেখা হয়ে উপরের দিকে রেখাগুলো তৈরি করে এভাবে,
আবার কিছু গ্যাস আছে যেগুলো প্রথমে হচ্ছে বিচ্যুত হয় বেশি করে, পরে উপরের দিকে ভাবে চলে যায়। তো এরকম উনি কিছু গ্যাসের জন্য এরকম রেখা পেয়েছিলেন। তাহলে এইগুলো উনি ভাগ করেছিলেন যে দেখা যাচ্ছে যে খুব কম চাপেই কিছু গ্যাস সরাসরি উপরের দিকে চলে যায়। সেই গ্যাসটা উনি দেখেছিলেন। এটা হাইড্রোজেনের জন্য এরকম একটা রেখা পেয়েছিলেন, হিলিয়ামের জন্য এরকম একটা রেখা পেয়েছিলেন, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য এরকম রেখা পেয়েছিলেন, এরপরে হচ্ছে অক্সিজেনের জন্য পেয়েছিলেন O2, তারপরে হচ্ছে নাইট্রোজেন, এরকম কিছু রেখা পেয়েছিলেন, যা হচ্ছে অ্যামাগা বক্র। এখানে বক্ররেখা সৃষ্টি হয়েছিল বলে এটা অ্যামাগা বক্র নামে পরিচিত ছিল। আর এখানে ডট ডট যে রেখাটা দেওয়া হয়েছে এটা ছিল আদর্শ গ্যাসের রেখা। আদর্শ গ্যাসের এরকম আমরা ভগ্নরেখা দেখছি যেটা আদর্শ গ্যাসের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানী আমাগা যে লেখচিত্র অঙ্কন করেছিলেন, উনি যে পরীক্ষাটা করেছিলেন, ওনার পরীক্ষায় উনি দেখেছিলেন যে এখানে দুই ধরনের লেখচিত্র পাওয়া যায়। এক ধরনের লেখচিত্র উনি লক্ষ্য করেন যে এখানে চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ এখানে সরাসরি হচ্ছে সরলরেখা হয়ে থাকে এই লেখগুলো। তো আমরা দেখতে পাচ্ছি এই লেখে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের জন্য এখানে চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান বৃদ্ধি পেয়েছে এবং এর লেখচিত্রটাই হচ্ছে স্ট্রেট লাইন হয়েছে। এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে আদর্শ গ্যাসের যে রেখাটা, সেই রেখাটার এখানে অতিক্রম করেই চলে গেছে এই লেখচিত্রটা। আদর্শ গ্যাসের যে পিভি এর মান এখানে হচ্ছে বৃদ্ধি পেয়েছে। আবার অন্য আরেক ধরনের গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লেখচিত্রে যে কিছু গ্যাসের জন্য এখানে প্রথমে হচ্ছে চাপের মান বৃদ্ধির সাথে সাথে এখানে পিভি এর মান কমছে, কমতে কমতে একটা ন্যূনতম মানে পৌঁছে একটা কম মানে পৌঁছে তারপরে আবার কি করছে, চাপের মান বৃদ্ধির সাথে সাথে এখানে পিভি এর মান দ্রুত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পিভি এর মান বাড়ছে। তাহলে এখানে একটু খেয়াল করে, এখানে পেষণ মাত্রা হচ্ছে খুব বেশি হয়েছে এবং আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে যে পেষণ মাত্রার মান উপরের জন্য কমছে। এখানে আমরা আরও খেয়াল করে একটু দেখতে পারি যে সবচেয়ে ভারী গ্যাস, একটু আমরা আণবিক ভরের কথা যদি চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। হ্যাঁ, তারপরে অক্সিজেন আণবিক ভর 32, নাইট্রোজেন আণবিক ভর 28। তো সেক্ষেত্রে আমরা একটু চিত্রগুলো যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো খুব সহজেই যে সবচেয়ে বেশি কার্ব হয়েছে, সবচেয়ে বেশি পেষণ মাত্রা হয়েছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য। তারপরে এর চেয়ে কম ভারী কেবলই হচ্ছে অক্সিজেন, তার চেয়ে কম ভারী কেবলই নাইট্রোজেন, তার চেয়ে কম ভারী হচ্ছে হিলিয়াম, এবং তার চেয়ে একেবারেই কম ভারী সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। তো সেই ক্ষেত্রে আমরা এই আণবিক ভরের কথা চিন্তা করেও আমরা এই গ্রাফগুলো খুব সহজেই বুঝতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অ্যামাগা বক্র সম্পর্কে কিছুটা ধারণা নিলাম, তাই না? এখানে আদর্শ গ্যাসের জন্য দেখছি যে এখানে চাপের মান যতই বৃদ্ধি করা হোক পিভি এর মান কিন্তু বাড়ছে না। আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কি জানি, মনে আছে আমাদের? পিভি সমান কি ছিল? এন আর টি। এখানে আমরা দেখেছিলাম যে এখানে চাপের মান যতই বৃদ্ধি করা হোক না কেন, এখানে আয়তন এবং চাপের গুণফল অর্থাৎ পিভি, এই পিভি এর মান কিন্তু একই থাকে। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা গ্রাফ থেকেই দেখছি চাপ যত বৃদ্ধি করা হোক এই চাপ আয়তনের গুণফল পিভি এর মান এই ডট ডট চিহ্ন দিয়ে আমরা যেটা দেখিয়েছি এরকম হয়ে থাকে। আসলে কি এরকম কোনো গ্যাসের ক্ষেত্রে কি হয়? কোনো গ্যাসের ক্ষেত্রেই হয় না। মূলত বিজ্ঞানী আমাগা যে পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষাটা ছিল বাস্তব গ্যাসের জন্য। এই কারণে এই বাস্তব গ্যাসের জন্যই উনি এই কার্ভগুলো দেখিয়েছিলেন। আসলে আদর্শ গ্যাসের মতন আচরণ করে এরকম গ্যাস বাস্তবে পাওয়া যায় না। তবে হ্যাঁ, যদি খুব কম চাপে, অর্থাৎ এখানে যদি আমরা 0 অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসকে নিতে পারি,
তাহলে সেটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আর একটা ব্যাপার, যদি তুমি উচ্চ তাপমাত্রা ব্যবহার করতে পারো, যদি অতি উচ্চ তাপমাত্রায় তুমি কোনো গ্যাসকে নিতে পারো, তাহলেও সেক্ষেত্রে সে গ্যাস এই আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। তাহলে কয়টা শর্ত? দুইটা শর্ত আমরা জানি। দুইটা শর্ত যদি ব্যবহার করি তাহলেই সেই গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করতে পারে। তা হচ্ছে যদি নিম্ন তাপমাত্রা, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা প্রয়োগ করি, তাহলেই সেই গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, তাছাড়া নয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আজকে যা শিখলে, আজকের ক্লাসে যা তোমরা জানলে, তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে ভালো করে, তোমাদের বাসায় হোমওয়ার্ক করতে হবে। খাতায় তোমরা নির্দিষ্ট জায়গায় আজকে তারিখ দিয়ে তোমরা আজকের হোমওয়ার্ক করবে। তোমরা সবাই পড়াশোনা করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানেই ইতি টানছি। ধন্যবাদ সবাইকে।